আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 6, নিহতদের মধ্যে 2 জন নারী ও 1 শিশু, 13 জনকে উদ্ধার। দিন রাত 24 ঘন্টা আমার কাছে আমার সবটুকু খাওয়া দাওয়া নাস্তা পানি কলেজ সব কিছু আমার ছেলের। কেরানীগঞ্জে 3 সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, 4 জনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। আমরা যে স্বাভাবিক আছে স্বাভাবিক ঘরের ভিতরে লাশ আল্লাহ জানে। আমরা 15 দিন আগেই গন্ধ পাইছি, বাড়ি এলে বলছিল যে গন্ধ কিসের। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান তারা দুইজনেই স্বীকার করে। চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার। গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা, বিপুল চাহিদার কারণে পকেট কাটছে সিন্ডিকেট, নির্বিকার প্রশাসন। নাটকীয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। 2টায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি, সন্ধ্যায় রাজশাহী সিলেট হাই ভোল্টেজ ম্যাচ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6 জনে। 11 নম্বর সেক্টরের 7তলা একটি ভবনের 2য় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল 7:55 তারা আগুনের খবর পান। 2টি ইউনিটের চেষ্টায় 8:25 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন একই পরিবারের কাজী ফজলের রাব্বি, তার স্ত্রী সুবর্ণা এবং তাদের 2 বছরের সন্তান ফাইয়াজ। এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। এদিকে উত্তরার লুবনা হসপিটাল, ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও 3 জন পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স 17 বছর। তারাও সবাই একই পরিবারের সদস্য। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে আছেন আমার সহকর্মী আহমেদ রেজা। তার সঙ্গে একটু যোগ দিয়ে বাকি আপডেটটা জানতে চাই। রেজা, 3 জনের মরদেহ তো পরিবারের কাছে হস্তান্তর করা হলো, কখন এবং কোথায় হবে তাদের জানাজা? কি বলছেন তাদের স্বজনরা, একটু জানাবেন আমাদের বিস্তারিত। জি ছোয়া, একটু আগে আসলে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা হচ্ছিল। মূলত এখানে আপনি যেমনটি জানাচ্ছিলেন সংবাদে, 2 পরিবারের মূলত 3 জন করে 6 জন সদস্য এবং তারা প্রত্যেকেই মারা গিয়েছেন এবং তাদের মরদেহ ইতিমধ্যে যে কুয়েত মৈত্রী হাসপাতালে যে 3 জনের মরদেহ ছিল সেগুলো ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং একটু আগে আমরা চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, তিনি একটু একটা বিষয় জানাচ্ছিলেন যে মূলত আমরা যেটি জানতে পেরেছিলাম যে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের যে ভবনটি সেটিতে আসলে দোতলায় আগুন লেগেছিল, কিন্তু যারা এখানে মারা গিয়েছেন তারা 5 তলা এবং 6 তলায় অবস্থান করছিলেন। অর্থাৎ চিকিৎসকের ভাষ্যমতে যে মূলত তারা ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পারার কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে সেই তথ্য। এবং প্রাথমিকভাবে এখানে কুয়েত মৈত্রীতে যে 3 জনকে তারা গ্রহণ করেছিলেন প্রত্যেককেই মৃত অবস্থায় ছিল। বাকি 3 জন, যে একজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা গিয়েছেন, একজন মহিলা, এবং একই সাথে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং পাশাপাশি লুবানা মেডিকেল কলেজ হাসপাতাল সেটিতেও কিন্তু আরও একজন শিশু মারা গিয়েছেন, ফলে 6 জন। একটু আগেই যেহেতু পরিবারের পক্ষ থেকে তাদের পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে মূলত এখন উত্তরার একটি মসজিদে সেখানে আসলে তাদের গোসল বা যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করবার পরে জানাজা হবে এবং তারপরে প্রত্যেকের গ্রামের বাড়িতে স্বজনদের
কাছে হস্তান্তর করা হবে। এবং একটু বলে রাখা ভালো, এখানে যারা ছিলেন মূলত একদম কাছের যে স্বজন যারা ছিলেন তাদের সংখ্যা খুবই কম, যারা মারা গিয়েছেন তাদের। ফলে স্থানীয়রা এবং তাদের সহকর্মীরা তারাই আসলে সকল ধরনের ব্যবস্থাপনা করছেন এবং অনেকে এখনও তাদের গ্রাম থেকে ঢাকায় আসা শুরু করেছেন। কারো কারো বাবার সাথে আমরা দেখছিলাম যে এই সহকর্মীদের সাথে কথা হচ্ছিল। ফলে ঢাকায় যে ইতিমধ্যে সবাই এসে পৌঁছেছেন এই ঘটনার পরপরই সেটিও এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আজকে আপনি জানেন যে শুক্রবার জুম্মার নামাজের পরে তাদের জানাজা অনুষ্ঠিত হবে উত্তরাতেই, এবং তারপরেই মূলত তাদের প্রত্যেকের মরদেহগুলো তাদের প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠানো হবে বলে এখন পর্যন্ত তাদের সহকর্মীরা কিংবা তাদের প্রতিবেশী হিসেবে যারা স্থানীয়রা ছিলেন তারা এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। এবং এই ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত সবশেষ যেটি তথ্য, যে প্রাথমিকভাবে আগুন লাগার যে ঘটনা সেটি মূলত সিলিন্ডারের গ্যাস থেকে দ্বিতীয় তলা থেকে সেটি আসলে লেগেছে, এবং তারপরের ফলশ্রুতিতে যে ঘটনার পক্ষে আরও বেশ কয়েকজন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 13 জন কিন্তু এখনও আহত অবস্থায় রয়েছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছোঁয়া। জি রেজা, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। ধন্যবাদ আপনাকে। ঢাকার কেরানীগঞ্জের মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ এবং বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে। জানা যায় গত 25 ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা, মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও। দীর্ঘ 3 সপ্তাহ পর সন্ধান মিলল তাদের মরদেহের। স্বজনদের অভিযোগ, পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা। তবে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষিকা মিম, তার স্বামী সহ 4 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। প্রায় সবাই আতঙ্কিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর মরদেহ দুটো রাখা হয়েছে মিডফোর্ট হাসপাতালের মর্গে। রুম নেওয়ার পরে বলছে যে আমরা 3 বোন থাকবো, বাচ্চা আর এই জামাই, এরা নিচ্ছে দিচ্ছে। এখন আইডি কার্ড সবই নেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয় ভাড়া দিচ্ছে। যেমন আমরা যেমন স্বাভাবিক আছে এই স্বাভাবিক, ঘরের ভিতরে গ্লাস আল্লাহ জানে। আমরা 15 দিন আগেই গন্ধ পাইছি, বাড়ি এলে বলছিল যে গন্ধ কিসের। ওই বাসায় যে সিসিটিভি ফুটেজ ছিল এটা আমরা পর্যবেক্ষণ থেকেই শুরু করি এবং তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান তারা দুইজনেই স্বীকার করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করেছে নাগরিক সমাজ। দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হবে। উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর নিয়মাবলী এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নেবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শোকসভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন, রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজনে আছেন সহকর্মীরা। আমরা প্রথমে সাইফুদ্দিন রবিনের সঙ্গে যোগ দেব, তার কাছ থেকে বাকি খবরটা জানবো। রবিন, যদি শুনতে পেয়ে থাকেন, আপনি তো এই মুহূর্তে সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন। বাদ জুমায় তো শোকসভা, শেষ মুহূর্তে প্রস্তুতি আপনি কেমন দেখছেন? এবং বেশ কিছু নিয়মাবলীর কথাও আমরা বলছিলাম। হ্যাঁ ছোয়া, বেশ শেষ মুহূর্তের যে তোড়জোড় সেটি চলছে, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য যা কিছু আয়োজন, সেই আয়োজনটুকু সম্পন্ন করছেন আয়োজকরা। নাগরিক সমাজের ব্যানারে এই অপরাজেয় বেগম খালেদা জিয়া শিরোনামে আজকের এই নাগরিক শোক সভা, যেই সভায় প্রধান অতিথি বলতে আসলে তেমন কেউ থাকছেন না, যদিও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। তবে মূল উপস্থিতি ঘটবে বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শোক সভা, যেই সংসদে তিনি 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং এখান থেকেই তিনি বিরোধী দলীয় নেতৃহীন ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিলেন এবং বরাবরই তিনি দেশ এবং দেশের জনগণের প্রতি আস্থাশীল থেকে তাদের উন্নয়নে কি করে নিজের রাজনৈতিক জীবনকে ব্যয় করবেন সেই চেষ্টাটা করেছেন। আর তাই এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর মৃত্যুর পর এই নাগরিক শোক সভা,
এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সড়কটি রয়েছে, দক্ষিণ প্লাজা এবং মাঠের মাঝামাঝি যে সড়ক, সেই সড়কেই আসলে আসন বিন্যাস করা হয়েছে, চেয়ারগুলো পাতা হয়েছে এবং এখানেই আমন্ত্রিতরা অর্থাৎ যারা আসবেন, এখানে যে নিয়মাবলীর কথা বলছিলেন ছোঁয়া, সেটি হচ্ছে যে কেবল আমন্ত্রিত অতিথিরাই এখানে অংশ নেবেন, অর্থাৎ সাধারণ মানুষের বা সাধারণ যে কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে সে বিষয়টাও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। অর্থাৎ এখানে কেবলমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে যাদেরকে এই নাগরিক শোকসভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে তারাই সেই আমন্ত্রণ পত্র প্রদর্শন করে এই এলাকায় প্রবেশ করতে পারবেন। এবং পুরো সংসদ ভবন এলাকার চারপাশেই বলা চলে ব্যাপক নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে, অর্থাৎ র্যাব, আনসার, বিডিপি সদস্যরা, পুলিশ, তারা প্রত্যেকেই সতর্কভাবে রয়েছে। এর পাশাপাশি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএনপির তরফ থেকে যে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যে আয়োজন সেটিও রয়েছে। এবং এখানে কেবলমাত্র পেশাজীবীরা থাকবেন, বিএনপির আমন্ত্রিত নেতৃবৃন্দ থাকবেন। এটা কিন্তু বিএনপির আয়োজন না, বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা উপস্থিত থাকবেন। এর বাইরে থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই নাগরিক শোক সভায় অংশগ্রহণের জন্য। বেলা 2:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এই শোকসভা। যে শোকসভায় আমন্ত্রিতদের বক্তব্যে কিংবা তাদের অবস্থানের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সেটি প্রকাশ করবে। ছোঁয়া, বেশ স্পষ্ট করে বললেন আপনি রবিন। আমার আরেক সহকর্মী আমাদের সঙ্গেই যুক্ত আছেন, আরিফুর রহমান সবুজ, তার সঙ্গে এবার একটু যোগ দিয়ে কথা বলতে চাই। সবুজ, যদি শুনতে পেয়ে থাকেন, আপনিও মানিক মিয়া এভিনিউতেই অবস্থান করছেন, সেখানে নেতাকর্মী আর নাগরিক সমাজের উপস্থিতি কেমন চোখে পড়লো আপনার? এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও সেখানে আসার কথা রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও একটু দেখতে চাই, জানতে চাই। ছোঁয়া, প্রথমে বলে দিই, এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি অন্যান্য রাজনৈতিক যে সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে থাকে, এখানে কিন্তু সেই ধরনের নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই নেই বলা চলে। যেহেতু এটি নাগরিক স্মরণ সভা, সেই কারণে মূলত যারা আমন্ত্রিত অতিথি শুধুমাত্র তারাই এই যে শোকসভাটি, সেই শোকসভাটিতে মূলত যুক্ত হতে পারবেন বা থাকতে পারবেন। মূলত এই জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেটটি রয়েছে, অর্থাৎ মণিপুরি পাড়ার যে প্রবেশ সামনে বিপরীত পাশে যে গেটটি রয়েছে সংসদ ভবনের, সেই গেটটি দিয়ে যারা আমন্ত্রিত অতিথি, শুধুমাত্র যাদের কার্ড রয়েছে সেই কার্ড দেখে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ করানো হচ্ছে। আমি এই মুহূর্তে এই 6 নম্বর গেটটিতে, অর্থাৎ যেই পাশ দিয়ে মূলত প্রবেশ করানো হচ্ছে সেই গেটটিতে রয়েছে। এই গেটটি মূলত 12টার দিকে খুলে দেওয়া হয়েছে এবং একে একে আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে যারা আমন্ত্রিত অতিথি এই শোকসভায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের যারা আমন্ত্রিত অতিথি তারা একে একে আসছেন এবং তাদের যে আমন্ত্রণ কার্ডটি রয়েছে শোকসভার, সেই কার্ডটি দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন। এবং এইখানকার এই যে নাগরিক স্মরণ সভা, যেহেতু বিভিন্ন স্তরের মানুষজন এখানে যোগ দিচ্ছেন, যারা বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, সেই কারণে নিরাপত্তা ব্যবস্থাও আসলে ব্যাপকভাবে, শুধু যে এই 6 নম্বর গেটটি রয়েছে সেই গেটটি নয়, পুরো সংসদ ভবনের চারপাশ এসের এলাকায় আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং বেশ সুশৃঙ্খলভাবে, যেটি গতকালকে একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে এই শোকসভাটি যেহেতু একটি নাগরিক শোকসভা, এখানে কোনো স্লোগান হবে না এবং এই অনুষ্ঠানটি, এই স্মরণসভাটি যেন যথাযথ ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে শেষ করতে পারেন, শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করতে পারেন, সেই জায়গাটি যেন ঠিক থাকে। সেই জায়গাটি আমরা এই জায়গাটিতে, অর্থাৎ প্রবেশের যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা ঠিক এখন এই মুহূর্তে বেশ শৃঙ্খলাবদ্ধভাবে যারা আমন্ত্রিত অতিথি তারা আসছেন, তারা ভিতরে প্রবেশ করছেন। একদমই সবুজ, সেটি দেখছিলাম, কোনো ভিড় দেখতে পাচ্ছি না, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এবং বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হচ্ছে। অনেক ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। বেলা 11টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে এই শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নেতাকর্মীরা। এ সময় হাবিবুন নবী খান সোহেল বলেন, যারা ৭১ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব। বলেন, প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে
আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আগামী নির্বাচনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে বলেও আশা করেন তিনি। যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। পবিত্র শবে মিরাজ আজ হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দিগি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি। উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান। এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। ২৪-এর ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার ১১টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। ১.৫ বছরে শুধুমাত্র রাউজানেই খুন হয়েছে ১৮টা। পরিসংখ্যান বলছে সিএমপির ৮টি থানা থেকে লুট হওয়া ৯৪৮টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি ১৫৩টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল ১৬টি ও 9mm ৪২টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই, তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। একইভাবে চট্টগ্রাম জেলার ৩ থানা থেকে লুট হওয়া ২৩২টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি ৩১টি। অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সাড়া মেলেনি। অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি। আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু মানুষের কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি, কেউ আমাকে বলে নাই, আমাকে কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে, আমরা যেন যাই। চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি, গোলাগুলি, খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকেও ছিল। সরকারের পক্ষ থেকে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন, এটার জন্য আমরা খুবই ব্যথিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে কুমিল্লায় জুলাই আন্দোলনের থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতরাত 2টার সময় মুরাদনগরের একটি পরিত্যক্ত জোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব 11 সদস্যরা। এর মধ্যে একটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুটকৃত পুলিশের চাইনিজ রাইফেল। র্যাব কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতেই মুরাদনগরে অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে জোবা থেকে স্কচ টেপ মোড়ানো 2টি অস্ত্র উদ্ধার করা হয়। আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র। যেহেতু থানা লুট হয়েছে, অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো
সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয়, সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে। 3 দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী 5 সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী। ব্রহ্মপুত্র, মেঘনা ও আড়িয়াল খাঁ বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 5 সংসদীয় আসন। ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। 1996 সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো। এই আসনে ধানের শীষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। 12 তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যেহেতু আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটিকে সবসময় আপনারা দেখেছি প্রতিকূল করে রাখে, তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে। তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত। আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি, এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। নরসিংদী 5 আসনে মোট ভোটার 4,94,651 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম। ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টল। দল বেঁধে দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন। 4টি ক্যাশলেস কাউন্টার এবং অগ্রিম টিকিট ব্যবস্থার কারণে এবার টিকিট কাটার ভোগান্তি অনেকটাই কম। বেশি ভিড় কাপড়, প্রসাধনী ও ক্রোকারিস পণ্যের স্টলে। আয়োজকরা জানান, ছুটির দিনকে কেন্দ্র করে সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় বিকাল থেকেই ভিড় আরও বাড়বে। বিনোদন, কেনাকাটা এবং মজাদার খাবারের আকর্ষণে সাপ্তাহিক ছুটির দিনে সব শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটি, পুরো সপ্তাহ কর্মব্যস্ততা থাকি, ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসছি। আশা করি আগের থেকেও বেশি হবে, আর আমরা এই চাপ নেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যাশা করতেছি যে কাস্টমার আজকে আসবে, মোটামুটি ভালো হবে, কারণ ওয়েদারটাও ভালো আছে। মাঝামাঝি সময় মানুষদের বা কাস্টমারদের একটা উপচে পড়া ভিড় থাকে, কারণ প্রথমে ভালো অ্যাওয়ারনেসটা থাকে না, মাঝামাঝি মানুষের অ্যাওয়ারনেস ভালো হয়। পূর্বাঞ্চলের বাণিজ্য মেলায় আছেন আমার সহকর্মী জয়নাল আবেদিন জয়, তার সঙ্গে যোগ দিতে চাই। জয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মেলা কভার করছেন। যে প্রশ্নটি বিশেষ করে জানতে চাই, মেলায় ক্রেতার সংখ্যাটা বেশি নাকি কেবল দর্শনার্থীর সংখ্যাটাই বেশি? বেচা বিক্রি কেমন হচ্ছে আসলে জানতে চাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন আজ। আপনি জানেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দেশে রাষ্ট্রীয় শোক থাকায় 3 দিন পর কিন্তু মেলাটি শুরু হয়, যে কারণে বলতে পারি যে মেলার মাঝামাঝি সময় আজকে। তাছাড়া মাসের অর্ধেক সময় সবার হাতে কিন্তু বেতনের টাকা চলে এসেছে, তাই এখন কিন্তু দর্শনার্থীর চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেড়ে গেছে এবং প্রত্যেকেই কিছু কেনাকাটা করছেন। আমি একটু আগে জানাচ্ছিলাম যে সন্ধ্যার পরে হয়তো বা ভিড় বাড়বে, কিন্তু এই মুহূর্তে যে দুপুরের মধ্যাহ্ন
পণ্য বিরতিটি চলছে সেখানেও দেখছেন লোকের লোকারণ্য আসলে একটা জনসমুদ্রের মতো হয়ে গেছে এবং ব্যবসায়ীরা কিন্তু এই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। তারপরও তারা কিন্তু এই ভিড়টিকে উপভোগ করছেন। তারা বলছেন যে ক্রেতা তাদের আসলে যত আসবে ততই তাদের লাভ এবং বাণিজ্য মেলার যদি সময় বাড়ানো না হয় আর মাত্র 15 দিন বাকি থাকবে, যে কারণে এখন তারা পণ্যটি বিক্রির জন্য উঠে পড়ে লেগেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে মেলার যে মূল আকর্ষণ মূল্য ছাড় সেটি দেওয়া শুরু করেছেন, যে কারণে ভিড় বাড়ছে এবং তারা ধারণা করছেন এই মুহূর্তের অবস্থা দেখে যে গত শুক্রবার যে ভিড়টি ছিল তার চেয়ে দ্বিগুণ পরিমাণের ক্রেতা দর্শনার্থী আজকে মেলায় উপস্থিত হবেন এবং তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন। ছোঁয়া এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা নিয়ে খবর। জয়, ভালো বেচা বিক্রি হবে এটি আসলে প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। তীব্র হয়েছে এলপি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা। এক একটির দাম বেড়েছে 1 থেকে 1,500 টাকা। ভোগান্তিতে পড়েছে ভোক্তা। এরপরও বাজার তদারকিতে নেই কোনো কার্যক্রম। শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার। বেশ কয়েকদিন ধরেই এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। 2-1টি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাল। বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি। বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা। এই ক্ষেত্রে বাজারে পাওয়া যাচ্ছে 2 ধরনের চুলা, একটি ইন্ডাকশন, অন্যটি ইনফ্রারেড। এক ধরনের চুলায় নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয়, অন্যটিতে দেয়া যায় সব ধরনের পাত্র। এলপিজি সিলিন্ডার সংকটে এসব চুলার দাম এখন লাগামহীন। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত চুলা। যে চুলা ছিল আপনার 4,300 বা 4,500, সেই চুলা এখন 6,000 চাইতে আছে, 7,000 চাইতে আছে। গ্যাসের প্রবলেম এখন, বাসায় বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য তো বেশি জরুরি। দাম কম হলে অবশ্যই ভালো হয়। স্বাভাবিক সময়ে 3,000 থেকে 5,500 টাকার মধ্যে পাওয়া যায় এসব চুলা, কিন্তু গ্যাস সংকটের কারণে এক একটা চুলার মূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত 1 থেকে 1,500 টাকা। আগে বিক্রি করতাম 3টা-4টা, এখন 6টা-10টা এরকম বিক্রি করি। মোটামুটি সব কোম্পানি আপনার মাল শেষ হয়ে গেছে, স্টক আউট। 200-300 টাকার মতন বাড়ছে। 3,000 থেকে শুরু হয়, পরে 3,500, 4,000, 5,000। বাজারে পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডের চুলা, কিন্তু এসব চুলার মান নিয়ে আছে প্রশ্ন। বলা হচ্ছে চীন থেকে আমদানিকৃত, কিন্তু তা যাচাই করার কোনো উপায় নেই। চুলার প্যাকেটের গায়ে লেখা নেই কোনো খুচরা মূল্য। গ্যাসের লাইন তো নাই টোটালি, আর গ্যাসের বোতল এখন পাওয়া যাচ্ছে না, এই কারণে চুলা একটু চাপ বেশি আমাদের এখানে। এইগুলো আমরা এখন ব্যস্ত আছি 3850 টাকা করে। আপনি অন্য মার্কেটে যাবেন, বা রিসেন্টলি কিনছে 4,500 করে বিক্রি করতেছে। মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনো বাজার তদারকিতে মাঠে নামেনি সরকারের কোনো সংস্থা। স্বাভাবিক যে ব্যবসায়ীদের যে অনৈতিক চর্চার আরেকটি উদাহরণ আমি মনে হচ্ছে যে তারা এটা করছে এবং সেখানে সবসময় ভোক্তারা লুজার, ভোক্তারা এরকম প্রতারিত হচ্ছে এবং সেই বিষয়টি আমি বলবো যে সরকারের উচিত এইসব বিষয় যে কঠোর ব্যবস্থা নেওয়া যারা এইগুলো করছে। ইলেকট্রিক ইউজ করে যে চুলাগুলো ব্যবহার করা হয় এগুলোর উপরে মানুষের একটু চাহিদা বেড়েছে। তো এই প্রেক্ষিতে কিছু ব্যবসায়ী আমরা অভিযোগ পাচ্ছি এগুলো দাম বৃদ্ধি করেছে। তো সেই বিষয়ে আমরা নজরদারি করব, আমাদের অধিদপ্তর থেকে এই বিষয়ে মনিটরিং করা হবে। বৈদ্যুতিক চুলার বাজারে শৃঙ্খলা আনতে এই খাতের জন্য সঠিক নীতি প্রণয়ন করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কাই এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশগুলোর শঙ্কা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না। তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েলও। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায়। বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয়। শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না, বরং আরও কঠোর, আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক।
আমাদের অগ্রাধিকার হলো এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে, যেটা ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দেখেছিলাম। এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের মতো আরব দেশগুলো। এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই 4 দেশ। হামলার গুরুতর প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউসের তরফ থেকেও। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি মুখপাত্রের। প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন, যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ। তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানীর হাতির ছিলে হয়ে গেল উইমেন ম্যারাথন। 7 কিলোমিটার দৌড়ে অংশ নেন 1000-এর বেশি নারী। সকাল 6:30টায় ছিল ভিন্নধর্মী এই আয়োজন। উদ্যোক্তারা বলছেন, নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই ম্যারাথন। আর মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। মাঘের সকালে আড়মোড়া ভেঙে মাত্র উঁকি দিচ্ছে সূর্য। সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত শহরের ঘুম তখনও ভাঙেনি পুরোপুরি। হাতিরঝিলের এমপি থিয়েটারের সামনে তখন 1000-এর বেশি নারী। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া। সকাল 6:30টার পর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় ম্যারাথন। শীতের সকাল হলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন নানা বয়স আর বিভিন্ন পেশার নারীরা। মুহূর্তেই ভুলে গেলেন নাগরিক ব্যস্ততা আর যাপিত জীবনের ক্লান্তি। First time, so it's a big deal for me because I was never into running, so it's like a nice initiative for me to start, and so far it's going great. মনে হচ্ছিল হাঁপাই যাব, বাট সবাইকে দৌড়াতে দেখে ভীষণ নিজেও এনার্জি পাচ্ছি। রেগুলার কিছুটা হাঁটা হয়, অত রানটা আসলে আমার প্র্যাকটিসে নাই, জাস্ট শখের বসে, এবং মনে হলো যে দেখি। I think if you want to be healthier, so it's like you have to walk. বডিটাকে মুভ করতে হবে, দ্যাটস অনলি থিং। ইটস নট অ্যাবাউট রানিং, ইটস অ্যাবাউট মুভিং। দারুণ, একটা মানুষকে রেগুলার লাইফে খুব কমফোর্ট থাকার জন্য খুব জরুরি। অংশগ্রহণকারীদের বেশিরভাগই এই ধরনের আয়োজনে প্রথম। 7 কিলোমিটার দৌড়ের পর ফিনিশ লাইন স্পর্শই তাদের জন্য বড় উপলক্ষ। দৌড়ানোর জন্য বাঁচার জন্য দৌড়, দুটেই আমাদের জন্য প্রযোজ্য। সো আমার মনে হয় যে দৌড় বা রান, ওয়ার্কআউট, ইটস আ মাস্ট ফর এ গুড লাইফ, হেলদি লাইফ। সুস্থভাবে বাঁচবেন, সেজন্য সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটুন, দৌড়ান এবং ভালো সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে। নট অ্যাবাউট ফিজিক্যাল এন্ডুরেন্স, ইটস অলসো এ মেন্টাল স্ট্রেংথ। দ্যাটস ইট। রানিং ইজ ফান। দেশে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, যার বড় অংশই নারী। নিয়মিত শরীর চর্চার অভ্যাস তাদেরকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে। উইমেনদের জন্য রান আমরা আয়োজন করা শুরু করলাম, তখন দেখলাম যে দেয়ার আর লট অফ ফিমেল পার্টিসিপেন্ট যারা আসলে পার্টিসিপেট করতে চায়, বাট সেরকমের প্ল্যাটফর্ম পাচ্ছে না। সো আসলে ওই জায়গা থেকেই আসলে এই জিনিসটা আয়োজন করা। রানিং ইজ দ্য এক্সারসাইজ যেখানে কিনা আমাদের পুরো বডির একটা মানে ওয়ার্কআউট করে। সো তখন হচ্ছে আমাদের যে মানে ফ্যাটগুলো থাকে বার্ন করার ইয়া থাকে। অনেকে হচ্ছে আমাদের হার্টের বিভিন্ন প্রবলেমে ভুগে, কেউ গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। আয়োজকরা জানান, প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় উইমেন ম্যারাথন। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। আর এখনকার মতো দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী তানজিম শাফিল। সঙ্গেই থাকুন।